আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এখন ব্রিফ করছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মনে হয় একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে ধ্বংসপ্রাপ্ত যে রাষ্ট্র কাঠামো, তার মতো একটা রাষ্ট্র কাঠামোর উপর দাঁড়িয়ে আমাকে এখানে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। একটা যুদ্ধের মাধ্যমে যখন দেশ স্বাধীন হয় তখন বোমায় হয়তো বাড়ি ঘর বিল্ডিং ধ্বংসপ্রাপ্ত থাকে, রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত থাকে। আমাদের বিল্ডিংগুলো হয়তো ধ্বংসপ্রাপ্ত হয়নি, কিন্তু আমাদের রাষ্ট্রীয় সকল কাঠামোগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আমাদের এমন একটা বিপ্লব হয়েছে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে, যে বিপ্লবের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী, পার্লামেন্ট, মন্ত্রী পরিষদ, পুলিশ প্রশাসন, সিভিল ব্যুরোক্রেসি, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তার অর্থ হচ্ছে যে আগের স্বৈর শাসকেরা দেশটাকে এমন একটা অপরাধের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে এই মানুষগুলোকে পালাতে হয়েছে। সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমাদের তরতাজা তরুণ সন্তানেরা জীবন দিয়েছেন, যারা প্রতিদিন এখনও হাসপাতালে আহতরা কাতরাচ্ছেন, থেকে শহীদ দাগও এখনো শুকায়নি, সেরকম পরিস্থিতিতে এই যে সংগঠিত অপরাধ এবং গণহত্যা, সিস্টেম্যাটিক যে অপরাধগুলো সংগঠিত নিশ্চিহ্ন করার জন্য তাদের বিচারের লক্ষ্যেই এই ট্রাইব্যুনাল আবার পুনর্গঠন করা হয়েছে। আমাকে চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি শহীদদেরকে স্মরণ করছি, বিশেষ করে আবু সাইদ যে বুক বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের জন্য। স্মরণ করছি আসহাবুল ইয়ামিন, সাভারে যাকে এপিসির থেকে অচেতন অবস্থায় কিভাবে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়। স্মরণ করছি ছোট ছোট বাচ্চাদের যাদের মাথায় গুলি লেগেছিল, আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে রাফি, নাম না জানা অসংখ্য শহীদ, যাদের নাম আমরা এখনও জানি না, যারা গণকবরে আছে, যাদের পরিচয় আমরা জানি না, যারা এখনও নিখোঁজের তালিকায় আছে। এই শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই সরকারকে আমি ধন্যবাদ জানাই যে তারা দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল পুনর্গঠন করার, এবং চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশনের একটা ছোট্ট টিমকে তারা দায়িত্ব দিয়েছেন। আমরা আশা করছি ক্রমান্বয়ে এটা বাড়বে। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা, এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা। এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্যের কিছু অংশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠনের 1 মাস পূরণ করল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। স্বাধীনতার পর গত 53 বছরে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে অনিয়মের সংস্কৃতি বাসা বেঁধেছে, এই সরকার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সেই সংস্কৃতিতে পরিবর্তন নিয়ে আসবে বলে পুরো জাতি প্রত্যাশা করছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। ছাত্রদের দাবির মুখে এর 3 দিন পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য দায়িত্ব নেয়ার সাথে সাথেই সরকার দ্রুততার সাথে জুলাই আগস্ট গণবিপ্লবে অংশ নেয়া অগণিত মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে। একই সাথে নিহত ও আহতদের পরিবারকে সহায়তার ঘোষণাও দেয়া হয়। জাতিসংঘের গুম প্রতিরোধ সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক প্রত্যাশার বিপক্ষে গিয়ে বিগত সরকার যেখানে স্বাক্ষর করেনি। নির্বাহী আদেশে বর্তমান সরকার জামাতে ইসলামী নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নেয়। দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেয় সরকার। একই সাথে অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র প্রণয়ন কমিটিও গঠন করে। 10টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে 9টির মালিকানা ছিল এস আলম গ্রুপের কাছে। দেশের সব জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। অবৈধ অস্ত্র উদ্ধারে 4 সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। দায়িত্ব নিয়েই সরকার পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্থার ঘটনা ঘটে। শিক্ষা উপদেষ্টা এসব ঘটনা বন্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে সাধারণ ছাত্রছাত্রীরা। সকালে বিক্ষোভ কর্মসূচি থেকে ভিসি নিয়োগে দুদিনের সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ ছাত্রছাত্রীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, সাম্প্রতিক আন্দোলনে স্বৈরাচারের দোসর ভিসি সহ প্রশাসনের কর্মকর্তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এরপর দীর্ঘদিন ধরে অচলাবস্থা বিরাজ করায় সেশন জট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে অবিলম্বে ভিসি নিয়োগ দেয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। আমরা আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি দিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভিসি নিয়োগ দিবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক অবস্থা তা দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে। আমাদের 2 দিনের আলটিমেটাম, 2 দিনের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি দিতে হবে এবং ভিসি দেওয়ার পরবর্তী সময়গুলোতে আমাদের এই ভিসি হতে হবে শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব, গবেষণা বান্ধব। ইলিশের ভরা মৌসুমেও আশানুরূপ মাছ না পাওয়ায় দেশের অন্যতম প্রসিদ্ধ চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে বাড়েনি সরবরাহ। ফলে আড়তেও স্থানীয় মাছ বাজারে পদ্মা মেঘনা নদীর ইলিশের দাম এখনো চড়া। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। বাজারের অবস্থা দেখে মনে হয় ইলিশের চেয়ে মানুষই বেশি। সুস্বাদু রূপালী ইলিশ কিনতে এসে অনেক ক্রেতাই হয়ে যাচ্ছেন পর্যটক। চাঁদপুরে বর্তমানে 1200 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1900 টাকায়, আর 1 কেজির ইলিশ 1600 থেকে 1700 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বছরের এ সময় ইলিশ কিনতে ঢাকাসহ সারা দেশ থেকে অনেকে ভিড় জমান চাঁদপুরে। বেড়ে যায় মাছের দামও। আমি নরসিংদী থেকে আসছি, যে দামটা আছে সেটা নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট না, কারণ এত দাম দিয়ে সাধারণ মানুষরা কিন্তু ইলিশ খাইতে পারে না। এখন বাজারে যেরকম দাম, আমরা যদি দামটা আরো কমে নিয়ে আসতে পারি তাহলে মানুষের চাহিদা আরো বাড়বে, তো মানুষের কাছে এটা আরো মানুষ সহজলভ্য হবে আর কি। আর জেলেরা বলছেন, বড় ইলিশ পাওয়া গেলেও ভরা মৌসুমে নদীতে ইলিশ ধরা পড়ছে কম। এছাড়া প্রতি বছরই বাড়ছে জেলেদের খরচও। আমরা দাঁড়ানা করে কিস্তি মিস্তি তুললা নদীতে মাছ টাছ ধরি আর কি, তার স্রোত কমে যাওয়ার কারণে মাছ কম। দিনটা ত্যাগ করে আমরা মাছ ধরতে আসি, কিন্তু মাছ একটু কম হলে যেমন একটু দামটা বেশি। নদীতে কাঙ্ক্ষিত মাছ নেই। হাতিয়া, সন্দ্বীপ সহ নিম্নাঞ্চল থেকে আসছে না ইলিশ। সরবরাহ কম হওয়ায় বেড়ে যাচ্ছে দাম। প্রতিদিন এভারেজে 400-500 মন মাছ তো আছে, কোনোদিন 1000 মন মাছও হয়, কিন্তু যা চাহিদা তার তুলনায় ক্রেতা বেশি, যার জন্য মাছের দাম কমতেছে না। চাঁদপুরে পদ্মা মেঘনায় বছর জুড়েই মেলে ইলিশ। এখন ভরা মৌসুম হলেও সামনে ইলিশ আরও বেশি ধরা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানালো সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। বন্যার পরবর্তী খবর জানতে এখন যাচ্ছি মৌলভীবাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট উমেদ আলী। উমেদ, পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ লোপা, পানি কমার পর এখন যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, আসলে মানুষের বাড়িঘর যেগুলা পানির তুরে ভেসে নিয়ে গিয়েছে সেই দৃশ্যগুলো এখন আমাদের চোখে ভেসে আসছে। এবং এখানে যে রাস্তাঘাট বা নদীর বাঁধ, সেই চিত্রগুলা কিন্তু ভেসে আসছে। আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে সর্বশেষ এই মাসের 1 সেপ্টেম্বর যেটি হিসাব তিনি আমাদেরকে দিয়েছেন, যে সারা জেলায় যে ক্ষয়ক্ষতি সব মিলিয়ে যেটি 506 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে
খাতে, সেখানে 205 কোটি টাকার ক্ষতি হয়েছে শুধু কৃষি খাতে। তবে এর পাশাপাশি সড়ক এবং পানি সম্পদেরও ক্ষতি হয়েছে। তো এখন মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরেছেন, তবে অনেকেই কিন্তু বাড়িতে ফিরে তাদের ঘর, সেই ঘরটাও এখনো খুঁজে পাচ্ছেন না। ওখানে শুধু তাদের বিঠে রয়েছে। তো তারা অনেকেই সেটা তৈরি করার জন্য অপেক্ষায় আছেন, কেউ আবার অপেক্ষা করছেন সরকার সেটি পুনর্বাসন করবে কিনা। সেই অবস্থা এখন মৌলভীবাজারে বিরাজ করছে। লুপা, জানছিলাম বন্যার পরবর্তী পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন 37 বছর বয়সী এই স্পিন বোলিং অলরাউন্ডার। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া মঈন ইংল্যান্ডের হয়ে 298টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সর্বশেষ 3টি বিশ্বকাপ ছিলেন দলের সহ অধিনায়ক। তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না তার। 2016 সালে অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে 800টি টেস্টে মঈন উইকেট নিয়েছেন 204টি, 5 সেঞ্চুরিতে করেছেন 7,612 রান। 138 ওয়ানডেতে 2,355 রানের সাথে 111 উইকেট আছে মঈন আলীর। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার টি-20 ম্যাচের সংখ্যা 92টি। ব্যাটিংয়ে 1,299 রান আর বল হাতে 51 উইকেট আছে মঈনের। খেলা থেকে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই থাকতে চান তিনি, তাই ক্রিকেট কোচিংয়ে নতুন ক্যারিয়ার শুরুর কথাও জানিয়েছেন মঈন আলী। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।